আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই কুশল বিনিময়ে আছেন। প্রতিদিনের মতো আবারও হাজির হলাম ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। সময় ৯:৫৯। শুরু হয়ে গেল জিন.কম। প্রিয় শ্রোতা, আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার নাম হলো মোহাম্মদ ফরহাদ মিয়া। ওনার ব্যক্তিগত সমস্যার কারণে ওনার ঠিকানা তিনি প্রকাশ করতে চায়নি, তাই ঠিকানা পড়লাম না। বলছেন ফরহাদ মিয়া। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। অবাক হচ্ছেন নিশ্চয়ই। ঘটনার শুরুতেই কেন এত হতাশায় ভেঙে পড়েছি আমি? শুনতে থাকুন। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ১ যুগ পূর্বে। সালটা ২০১২-র আশপাশ হবে। আমি আর আমার বন্ধু রাফি তখন ঢাকায় ভার্সিটিতে ভর্তি হব, সেজন্য ঢাকায় আসি। গ্রাম থেকে আমরা দুজন শহরে এসে পড়াশোনার সিদ্ধান্ত নিই। ২-১ দিনের মাঝেই ভার্সিটিতে ভর্তিও হয়ে যায়। আমরা দুজনেই একটি মেসে উঠি। সেভাবে বেশ কাটছিল দিনকাল। এক সন্ধ্যায় আমি আর কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম রুমের মাঝে। এক কথা দু কথা থেকে কথা উঠল গ্রামের নদীতে মাছ ধরা নিয়ে। অমনি আমার বন্ধু রাফি বলে উঠল, আমাদের গ্রামে এমন এক অভিশপ্ত নদী রয়েছে যেখানে কেউ রাতে মাছ ধরতে গেলে সে আর বেঁচে ফেরে না বলে জানা যায়। এই কথা শুনে শহরের পরিবেশে বড় হওয়া আমার কজন বন্ধু অট্ট হাসিতে লিপ্ত হয়, কারণ তারা এসব প্যারানরমাল বিষয় একদমই বিশ্বাস করত না, খুব একটা আমলেও নিত না। এক পর্যায়ে শহরের পরিবেশে বড় হওয়া আমার দুজন বন্ধু রবিন ও কফিল, তারা আমাকে আর রাফিকে জোর করতে আরম্ভ করে আমাদের গ্রামে তাদের নিয়ে আসতে। তারা নাকি সেই অভিশপ্ত নদীর ঘটনা নিজেরাই প্রত্যক্ষ করতে চায়। শুরুতে আমি আর রাফি রাজি না হলেও পরবর্তীতে তাদের এত রিকোয়েস্ট আমাদের মনেও কৌতূহলের সৃষ্টি করে। এতদিন গ্রামে শুনে আসছি এটা অভিশপ্ত নদী, কিন্তু কখনো নিজেরা তা প্রত্যক্ষ করিনি। যেহেতু বন্ধুরা যাবে বলছে, তাহলে একসাথেই না হয় প্রত্যক্ষ করা যাবে। যে কথা সেই কাজ। পরদিন বাসায় ফোন দিয়ে মাকে জানিয়ে দেই আমি আর ৩ জন বন্ধু গ্রামে আসতেছি বেড়াতে। মাও রীতিমতো আমাদের জন্য রান্না করে রাখে। গ্রামে আসতে আসতে প্রায় দুপুর হয়ে এলো। সূর্য মামাও তার নিয়মে মাথার উপর ঠিক উকি দিচ্ছিল। আমরা ৪ জন বাসার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। বলে রাখা ভালো, আমাদের বাসা গ্রামের একদম শেষ পর্যায়ে হওয়ায় বাস স্টেশন থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটতে হয়। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের বাসায় যেতে হলে সেই অভিশপ্ত নদীর পাশেই হাঁটতে হবে, কারণ গ্রামটি যে নদীর পাশ ঘেঁষেই অবস্থিত। চারপাশ বেশ নির্জন, থমথমে পরিবেশ। বাসায় যাওয়ার পথে মন কেন জানি বারবার আঁতকে উঠছিল। মন যেন সায় দিচ্ছিল না এই নদীতে রাতের বেলা মাছ ধরতে আসতে। কিন্তু এখন বন্ধুদের গ্রামে নিয়ে এসেছি, যদি ফিরিয়ে দেই তারা আমাকে ভীতু ভাববে আর মনে কষ্টও নিতে পারে। তাই ৭-৫ না ভেবে সিদ্ধান্ত চূড়ান্ত করি রাতে নদীতে আসার। তবে এসব কোনোভাবেই গ্রামের কাউকে বলা যাবে না, তাহলে তারা কখনোই যেতে দেবে না। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসছি। মা আমাদের ৪ জনকেই গোসল করে ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। আমি ও আমার ৩ বন্ধু রাফি, রবিন ও কফিল ৪ জনই খাবার খেয়ে একটা ঘুম দিলাম। সারাদিনের ঝাড়নিতে শরীরটা ক্লান্ত থাকায় বিকাল প্রায় ৪:৩০টার দিকে ঘুম দেওয়ার পর উঠতে উঠতে সন্ধ্যা পেরিয়ে গেল। গ্রামে তখন সন্ধ্যা হলেই যার যার ঘরে সবাই চলে যেত। প্রয়োজন না হলে কেউ ঘরের বাহিরে যেত না, তাই চাইলেও এখন বের হতে পারবো না। আমার মা যেতে দেবে না,
তাই সন্ধ্যায় ঘুম থেকে উঠে 4 বন্ধু ফ্রেশ হয়ে হাসাহাসি করছি আর গল্প করছি। অপেক্ষা করছি পরিবারের সকলের ঘুমের। আর আমরা এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা করার, কিংবা রহস্যের এক চাদর উন্মোচন করার। পরিশেষে পরিবারের সবাই ঘুমিয়ে গেল। ঘড়িতে সময় প্রায় 12টা ছুঁই ছুঁই। গ্রাম যেন ঘুমন্ত শহরে ঘুমের আমন্ত্রণে পাড়ি জমিয়েছে। বেশ নির্জন ছিল সেই দুর্গম পথ, যে পথ ধরে নদীর পাড়ে মাছ ধরতে যাবার কথা। অগত্যা আমরা 4 জন বেরিয়ে পড়লাম নদীর তীরের উদ্দেশ্যে। অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। খুব একটা টাহর করা যাচ্ছিল না পথ ঘাট। হাতে থাকা টর্চ লাইটে গ্রামের থমথমে পরিবেশে কাঁচা রাস্তা দিয়েই হাঁটছি। চারপাশ শুনশান। দূর থেকে ভেসে আসছে শুধু শিয়ালের হুক্কা হওয়া ডাক। এমন ভীতিকর পরিবেশে আমি আর রাফি ফিরে যাওয়ার কথা বললেও রবিন আর কফিল আমাদের নিয়ে ঠাট্টা করা শুরু করে। তাই আবারও যোগ দেই তাদের সাথে। নদীতে মাছ ধরতে গেলে নৌকারও প্রয়োজন। এত রাতে নৌকা পাবো কোথায়? এত কিছু না ভেবে রাফি বলে উঠল, চল তাহলে সবাই রতন ছেলের বাসায়। তার কাছে গেলে কোনো না কোনো ব্যবস্থা করবে। ভয়ে ভয়ে তার বাসায় গেলাম নৌকার সন্ধানে। এ নদীতে মাছ ধরতে যাওয়া ছেলে সবাই সেই নদী থেকে বিকালের আগে ফিরে আসে। সেখানে কিনা আমরা গভীর রাতে মাছ ধরতে যাচ্ছি। এগুলো গ্রামবাসী শুনলে বা আমার পরিবার শুনলে আর আস্ত রাখবে না। এসব ভাবতে ভাবতে রতন জেলের বাসায় এলাম। তাকে ডাক দিলাম, রতন জেলে, ও রতন জেলে, একটু দরজাটা খুলো ভাই। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো রতন ছেলে। জিজ্ঞেস করল, রতন ছেলে, তা বাবুরা এত রাতে আবার আমার বাসায় কেন? কিছু হইছে কি? রতন ছেলের কথা শেষ করতে না দিয়েই আমার বন্ধু রবিন আর কফিল রতন ছেলেকে হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, শুধু আজকে রাতের জন্য নৌকাটা আমাদের দিয়ে দাও, কোনো না কোনো ব্যবস্থা করে দাও। শুরুতে রতন ছেলে রাজি না হলেও এক পর্যায়ে এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে রতন ছেলে তার নৌকা কোথায় বাঁধা আছে সেটা আমাদের বলে দেয়, আর যাবার সময় বারবার সতর্কও করে দেয়। কিন্তু যুবক মানুষ আমরা 4 জনই। শরীরের রক্ত একদমই গরম, ভয় ডর নেই বললেই চলে। তাই তার কথায় কান্না দিয়ে বের হলাম মাছ ধরতে। এটাকে অবশ্য মাছ ধরতে যাওয়া বলা হয় না, কারণ আমরা তো যাচ্ছি জিন বা অশরীরী প্রত্যক্ষ করতে। যা হোক, রতনজেলের দেয়া ঠিকানা অনুসারে আমরা তার বেঁধে রাখা নৌকাটি সেই অভিশপ্ত নদীর এক পাড়ে দেখতে পাই। যে জায়গায় নৌকাটা বাঁধা ছিল তার পাশে বেশ ঝোপঝাড় ছিল। অন্ধকার যতটা গভীর ছিল, আকাশে থাকা চাঁদের আলো যেন ততটা আলোকিত ছিল। চাঁদের আলোতে পরিবেশটা আরো ভীতিকর মনে হচ্ছিল। আমি আর রাফি কিছুটা ভয় পেলেও আমাদের রেখেই রবিন আর কফিল নৌকায় উঠে পড়ে আর আমাদের দুজনকেও তার সাথে যেতে বলে। পরিশেষে আমরা দুজনও উঠে পড়লাম নৌকায়। নৌকার মাঝে রাখা ছিল মাছ ধরার জাল। বইটা দিয়ে নৌকা বাইতে লাগলাম আমি আর রাফি। রবিন আর কফিল বসেছিল দুপাশে দুজন। তারা বলাবলি করছিল, কিরে রাফি, তোদের নদীতে নাকি জিন থাকে, যারা এখানে আসে তারা আর বেঁচে ফিরতে পারে না। তা তোর জিন কোথায়? আমাদের ভয়ে পালিয়ে টালিয়ে গেল নাকি? যত সব ভিতর দল। এসব বলে হাসাহাসি শুরু করলো তারা দুজন। এমন সময় হঠাৎ নৌকার নিচটা কেমন যেন কেঁপে উঠল। মুহূর্তের মাঝেই আমি আর রাফি যেন ভয়ে জমে যাচ্ছিলাম, কিন্তু রবিন আর কফিল তখনও হাসাহাসি করছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। নদী থেকে বেশ কিছুটা দূরে নদীর পানিতে অনেক বড় বড় বুদবুদ উঠতে আরম্ভ করলো।
হঠাৎ যেন এক দানবীয় দৈত্যাকার কালো এক অভয়ব নদীর জল থেকে উঠে এলো। দানবীয় দৈত্যের মতো কালো ছায়ামূর্তির আকৃতি এমন ছিল, মনে হচ্ছিল সে যেন মাঝ নদীতে দাঁড়িয়ে আছে, আর নদীর পানি যেন তার হাঁটু সমান। অথচ নৌকা তখন নদীর মাঝখানে। ছায়ামূর্তিটির চোখ দুটি যেন অগ্নিকুণ্ড, এমনভাবে দাও দাও করে চলছিল। আমরা কেউই জায়গা থেকে নড়তে পারছিলাম না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমরা চারজন। বাকশক্তিও হারিয়েছি। চিৎকারই বা করলে কি হবে? কে আসবে এই নিস্তব্ধ পরিবেশে নদীর মাঝখানে আমাদের বাঁচাতে? বাঁচার আশা প্রায় হারিয়ে ফেললাম। কয়েক মুহূর্ত পর বুঝতে পারলাম এভাবে থাকলে বেঁচে ফেরত যেতে পারবো না কেউই। তাই জীবন বাঁচানোর জন্যই প্রাণপণে চেষ্টা করলাম শেষবারের নৌকা বইটা দেওয়ার জন্য। রবিন আর কফিল যেন জ্ঞান হারাবার অবস্থা। রাফিও খুব একটা শক্তি পাচ্ছে না। আমি একাই মূলত বইটা বাইতে আরম্ভ করলাম। মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, বাঁচতে হলে নদীর পাড়ে পৌঁছাতে হবে। পিছনে না তাকিয়ে বইটা বাইতেই থাকলাম। পিছন থেকে এমন আওয়াজ আসছিল যেন পানির উপর দিয়ে কেউ দৌড়ে এলে যেমন শব্দ শোনা যাবে, ঠিক তেমন। আমি প্রাণ বাঁচানোর জন্য বইটা দিতেই থাকলাম। এভাবে বেশ কিছুক্ষণ বইটা বাইয়ে নদীর তীরে এসে যে নৌকা ভিড়িয়েছি, অমনি রাফি আমার কানে কানে বলতে লাগলো, মামা, বাঁচতে হলে পালা, দৌড় দে। রবিন আর কফিল কেমন যেন আচরণ করছে, হয়তো তাদের শীত পিশাচ ভর করেছে। আমিও ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে প্রত্যক্ষ করলাম রবিন আর কফিলের সেই ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্য, যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে চাইবে না। রবিন কফিলের আঙুল কামড়ে খাচ্ছে, আর কফিল রবিনের আঙুল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তাদের মুখ যেন রক্তে লাল হয়ে রয়েছে। আমি আর রাফি সাত পাঁচ না ভেবে, পিছনে না তাকিয়ে দুজন দুদিকে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি, সামনে কি আছে তা ভেবে পাচ্ছি না। প্রাণপণে ছুটে যাচ্ছি। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। অমনি তাকিয়ে দেখি ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে। উঠে আবারও দৌড় দিলাম। সেখানে গিয়ে জোরে একটা চিৎকার করে নিজের জ্ঞান হারাই। যখন নিজেকে আবিষ্কার করি, তখন চোখ মেলে তাকিয়ে দেখতে পাই বহু মানুষ আমার আশেপাশে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর আমি আমার নিজ বাসায়। আর সময়টা তখন প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা। আমার জ্ঞান ফিরতে এত সময় লাগলো, কিন্তু আমি তখনও কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। ঘণ্টাখানেক যাবার পর কিছুটা স্বাভাবিক হলে সবাইকে সবটা খুলে বলি। সেদিন রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বাবার মুখে শুনতে পায়। তারা সেদিন আমাদের খোঁজ না পেয়ে গ্রামে বলাবলি করছিল, কেউ জানে কি না আমরা কোথায় গেছি। এক পর্যায়ে রতন ছেলে বাবাকে সবটা বলে দেয়, আর গ্রামবাসী সকলেই আমাদের খুঁজতে বের হয়। আমাকে পাওয়া গেল নদী থেকে বেশ কিছুটা দূরে রহিম চাচার বাসার উঠানে, আর রাফিকে পাওয়া গেল নদী থেকে একটু দূরে হলুদ খেতে। রাফির তখন জ্ঞান ছিল না। হাত পায়ে বেশ আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর শহর থেকে আমার আগত দুই বন্ধু রবিন এবং কফিল, দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। ভিতরটা কেমন যেন ডুকরে কেঁদে উঠল। না জানি আমার দুই বন্ধুর সাথে কি ঘটেছে সে রাতে। আদৌ কি তারা বেঁচে আছে? স্বস্তি পাচ্ছিলাম তবু এই ভেবে অন্তত রাফি তো বেঁচে আছে। কিন্তু আমার এই খুশিটাও বেশি দিন স্থায়ী ছিল না। তার ঠিক 6 দিন পর রাফিও মারা যায়। এখন কেবল আমি বেঁচে আছি। যদিও ঘটনাটা গত হয়েছে প্রায় 1 যুগ হলো, কিন্তু এখনো আমি যেন চোখ বন্ধ করলে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হই। ঘটনা থেকে কিছু শিক্ষা নেওয়া জরুরি। আমাদের কখনোই অতিরিক্ত সাহস দেখানো উচিত নয়।
আর গুরুজনদের নিষেধ অমান্য করাও উচিত নয়। এতে নিজেদের ধ্বংস অনিবার্য। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম, তবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মোহাম্মদ ফরহাদ, ময়মনসিংহ। এই ছিল ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো ঘটনা যদি আপনি চান যে আমি পড়ে শোনাই, তাহলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনার ঘটনার উপর ভিত্তি করেই তৈরি করা হবে। পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন। সে অবধি সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।